অবৈধ ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ, তারেক রহমানের সরকার মুখে বহু রকমের আত্মবাক্য ঝাড়ে, কিন্তু কাজের বেলায় দেখা যায় তারেক রহমানের বন্ধু এবং প্রতিমন্ত্রী ক্ষমতা পাওয়ার মাত্র 4 মাসের মাথাতেই ছেলে এবং বংশের নামে ইউনিয়নের নাম নিজেদের পারিবারিক নামে উপজেলার নাম রেখে ফেলছেন। এরপর নিশ্চয়ই বগুড়ায় বাড়ি বলে জিয়াউর রহমানের নামে বগুড়া জেলার নামও বদলে ফেলা হতে পারে। না, আসলে তারেক রহমানের নামে বগুড়ার জেলার নাম হবে, আর দেশের নাম জিয়াল্যান্ডও হইতে পারে, এবং হয়তো শেষ পর্যন্ত বাকি থাকবে দেশের নামটাই বদলানো। হতেও পারে আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধুর দেওয়া নাম বলে বাংলাদেশের নামটা জুলাই সন্ত্রাসীরা কমিশন করে বদলাতেই তো চেয়েছিল, তাই না? চাইনি? মনে করে দেব, দাঁড়ান। ঘটনাটা একটু বিস্তারিত বলি। সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্বাচনী এলাকা বগুড়া 2 অর্থাৎ শিবগঞ্জ এবং মোকামতলা উপজেলার 4টি নতুন ইউনিয়ন পরিষদ গঠন এবং নামকরণ করা হয়েছে। গত 11 জুন বগুড়া জেলা প্রশাসক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে শিবগঞ্জ উপজেলার 5টি এবং নবঘোষিত মোকামতলা উপজেলার 8টি ইউনিয়নের প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করা হয়। 14 জুন সেই গেজেট প্রকাশিত হওয়ার পরই শুরু হয় বিতর্ক। শিবগঞ্জে নতুন একটি ইউনিয়নের নাম রাখা হয়েছে মীরবাড়ি, যেটি হুবহু প্রতিমন্ত্রীর পৈতৃক বাসভবনের নাম। মোকামতলায় নতুন 2টি ইউনিয়নের নাম রাখা হয়েছে সীমান্ত এবং দিগন্ত, যা হুবহু তার 2 ছেলের নাম। প্রতিমন্ত্রীর বড় ছেলের নাম মীর শাকরুল আলম বা শায়রুল আলম সীমান্ত, ছোট ছেলের নাম মীর সাকলাইন আলম দিগন্ত, আর চতুর্থ ইউনিয়নটির নাম রাখা হয়েছে স্বর্ণগ্রাম। নাকি এই স্বর্ণগ্রামের গল্পটা সংসদে আসেনি, কারণ সংসদে তখন আলোচনায় মীরবাড়ি, সীমান্ত আর দিগন্ত নিয়েই যথেষ্ট তোলপাড় চলছিল। কিন্তু যে তথ্যটি বাইরে এসেছে সেটি আরো চমকপ্রদ। প্রতিমন্ত্রীর এক ভাতিজির নাম স্বর্ণালী, আর নতুন সেই চতুর্থ ইউনিয়নটির নাম স্বর্ণগ্রাম। অর্থাৎ 4টি নতুন ইউনিয়নের মধ্যে 3টি প্রতিমন্ত্রীর ছেলেদের নামে, একটি তার পৈতৃক বাড়ির নামে, আর চতুর্থটি তার ভাতিজির নামের সঙ্গে অলৌকিকভাবে মিলে গেছে। এত অলৌকিকতা একসাথে ঘটার নজির বোধহয় বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে আর নেই। এই পুরো প্রক্রিয়াটি শুরু হয়েছিল প্রতিমন্ত্রীর নিজের আধা সরকারি পত্র বা ডিও লেটারের মাধ্যমে। শিবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা নিজেই স্বীকার করেছেন, প্রতিমন্ত্রীর ডিও লেটার পাওয়ার পরপরই এই উদ্যোগ নেওয়া হয়। এরপর 3 সদস্যের একটি কমিটির সুপারিশ, গণশুনানি, জেলা প্রশাসকের অনুমোদন, সব মিলিয়ে একটি পূর্ণাঙ্গ প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে দাবি করা হচ্ছে। জেলা প্রশাসক পরিষ্কার জানিয়েছেন, প্রতিমন্ত্রী ব্যক্তিগতভাবে তাকে কোনো নির্দেশনা দেননি, কিন্তু ডিও লেটার পাঠানোর পর প্রশাসনের কর্মকর্তারা যে কোনো নির্দেশনা ছাড়াও কতটা স্বাধীনভাবে কাজ করেন সেটা বাংলাদেশের মানুষ বিলক্ষণ জানে। সংসদে 15 জুন বিরোধী দলীয় জামায়াত সদস্য শফিকুল ইসলাম মাসুদ বিষয়টি উপস্থাপন করেন। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে নাম সংশোধনী করতে অনেক সময় কেটে গিয়েছিল, এখন একই সংস্কৃতি ফিরছে। এটুকু শুনে বিএনপির সরকারি দলের সদস্যরা টেবিল চাপড়িয়ে প্রতিমন্ত্রীকেই সমর্থন জানায়। আর প্রতিমন্ত্রী নিজে দাঁড়িয়ে রসিকতার সুরে বলেন, সীমান্ত এক্সপ্রেস ট্রেন থাকলে, দিগন্ত টাওয়ার থাকলে, বিজিবির সীমান্ত ব্যাংক থাকলে সেগুলোও কি তার? এই রসিকতায় হাসি পেতে পারে, কিন্তু একটু ভেতরে যান, আপনার ভেতরে প্রশ্ন জাগবে। সীমান্ত এক্সপ্রেস বা দিগন্ত টাওয়ার কি তার নির্বাচনী এলাকায়? সেগুলো কি তার ডিও লেটারের পরিপ্রেক্ষিতে নামকরণ করা হয়েছে? ইউনিয়ন পরিষদ আইন 2009-এর 11-1 ধারায় স্পষ্ট বলা আছে, কোনো ব্যক্তির নামে ইউনিয়নের নামকরণ করা যাবে না। এই আইন জানার পরও জেলা প্রশাসক প্রজ্ঞাপনে স্বাক্ষর করলেন, গেজেট প্রকাশ হলো। প্রতিমন্ত্রীর নির্বাচন কমিশনে দেওয়া হলফনামা বলছে তিনি 12টি প্রতিষ্ঠানের মালিক। এর মধ্যে একটির নাম মীর সীমান্ত ফিলিং স্টেশন, আরেকটির নাম মীর দিগন্ত ট্রেডিং এজেন্সি। অর্থাৎ সীমান্ত এবং দিগন্ত নাম শুধু তার ছেলেদের নয়, তার ব্যবসায়িক সাম্রাজ্যেরও পরিচয় এই নামে। এই তথ্য সামনে রেখে কাকতালীয় তথ্যটি যে কতটা হাস্যকর, অলৌকিক বলাটা যে কতটা ভয়ঙ্কর, সেটা তো বলার অপেক্ষা রাখে না। আরো পিছনে ফিরি, মীর শাহে আলম কে? বগুড়ার শিবগঞ্জের ছাত্রদল নেতা। 23 বছর বয়সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছিলেন। তারপর উপজেলা চেয়ারম্যান, ত্রয়োদশ সংসদ নির্বাচনে 1,45,000 ভোটে সংসদ সদস্য, এরপর প্রতিমন্ত্রী।
তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে দ্রুত ক্ষমতার সিঁড়ি বেয়ে ওঠা এই মানুষটি নিজেই বলছেন বগুড়ার উন্নয়ন করবেন তারেক রহমানের নির্দেশ কর্মে। শিবগঞ্জের মানুষ তাকে আলোকবর্তিকা বলে ডাকছেন, কারণ তারেক রহমান বগুড়ার মানুষকে পরিবারের মানুষ বলে মনে করে। আর সেই আলোকবর্তিকার আলোয় উদ্ভাসিত হলো মীরবাড়ি, সীমান্ত, দিগন্ত আর স্বর্ণগ্রাম নামের 4টি ইউনিয়ন। এই প্রসঙ্গে দেশের নামের প্রশ্নটা আবারও সামনে আসে। অবৈধ ইউনূস সরকারের নিয়োজিত সংবিধান সংস্কার কমিশন ইতিমধ্যে সুপারিশ করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামটি বাদ দিয়ে জনগণতন্ত্রী বাংলাদেশ সরকার করার জন্য। প্রজাতন্ত্র বাদ দিয়ে নাগরিকতন্ত্র করার দাবি জানিয়েছে তারা, বা সুপারিশ করেছে। বাঙালি জাতীয়তাবাদ মুছে দিয়ে বাংলাদেশি পরিচয় প্রতিষ্ঠার কথা বলেছে। এই সুপারিশ আকাশ থেকে আসেনি, এটা সেই রাজনৈতিক প্রকল্পের অংশ যে প্রকল্পের বীজ বপন করা হয়েছিল 71-এর পাকিস্তানি হানাদারদের পক্ষে যুদ্ধ করা যুদ্ধাপরাধী জামায়াত ইসলামের কালে। সেই জামায়াত আজ বাংলাদেশের সংসদে বসে থেকে মন্ত্রীদের জবাবদিহিতার নাটক করছে, আর আড়ালে ঠিকই ঐতিহাসিক নামের পর নাম বদলের নকশা পাকাচ্ছে। জুলাই সন্ত্রাসীদের তথাকথিত গণ অভ্যুত্থানের পর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম মুছে ফেলার অভিযান শুরু হয়েছে। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হচ্ছে, রাস্তার নাম বদলাচ্ছে, প্রতিষ্ঠানের নাম বদলাচ্ছে, এখন ইউনিয়নের নাম বদলে পরিবারের সদস্যদের নামে রাখা হচ্ছে। এটা ধাপে ধাপে চলা একটা পরিকল্পিত প্রক্রিয়া। এবার ভাতিজির নামে নামকরণ করা ইউনিয়নের স্বর্ণগ্রাম নিয়ে প্রতিমন্ত্রী কি ব্যাখ্যা দেন সেটা আমরা দেখতে চাই। আরো একটি অলৌকিক কাকতালীয় গল্প কি আমাদের শোনাবেন তিনি? প্রশ্নটি একটি ইউনিয়নের নামে নয়, প্রশ্নটি হলো রাজনৈতিক সংস্কৃতির। আমরা কি ব্যক্তি এবং পরিবারের নামকরণের রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারছি, নাকি শুধু নাম বদলেছে, সংস্কৃতি বদলায়নি? যদি সংস্কৃতি না বদলায় তাহলে আজ ইউনিয়ন, কাল উপজেলা, পরশু জেলা, আর একদিন হয়তো রাষ্ট্রের পরিচয় নিয়েও নতুন পরীক্ষা নিরীক্ষা শুরু হবে। শুরু তো হয়েইছে। বাংলাদেশের মানুষকে ঘুমন্ত মনে করে সবাই। একটি ইউনিয়নের নামকরণ শুধু একটি প্রশাসনিক ঘটনা নয়, এটা একটা সাইন, সিগন্যাল। এই সংকেত পাঠ করতে যারা ব্যর্থ হবেন ভবিষ্যতে তাদের জন্য অপেক্ষা করছে অনেক বড় ক্ষতি। আর তখন হয়তো আপনাদের মনে পড়বে যে আমি বলেছিলাম যে কাজ শুরু হয়েছিল ইউনিয়ন দিয়ে, শেষ পর্যন্ত পৌঁছেছে দেশ পর্যন্ত। দেশ রক্ষার দায়িত্ব তো আপনারও, নাকি? ভালো থাকবেন সবাই।